আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় অনেক সময় 4টা-5টা প্রশ্ন আসে। সো আপনারা একটু ভালো মতো এটা দেখেন, আমার মনে হয় 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। সবাইকে কাইন্ডলি একটু মনোযোগ দিতে বলবো। পুরোটা অঙ্ক এবং খুবই সহজ অঙ্ক, যারা আমরা যোগ বিয়োগ গুণ ভাগ বুঝি তারাই এটা পারবো। তো এটা একটা চমৎকার টুল এবং আমি আপনাদের দেখাই, যেটা কিন্তু পিএম ব্লকের একটা বই আছে। হ্যাঁ, দেখেন পিএম ব্লকের একটা বই আছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নিয়ে, দেখা যাচ্ছে? সবাই দেখতে পেয়েছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। সো এটা কিন্তু প্রায় আমার মনে হয় প্রায় 150 পৃষ্ঠার একটা বই, অনলি অন আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। যে প্রজেক্টে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট জিনিসটা কি, আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের থ্রুতে আসলে আমরা যে বলেছিলাম যে প্রজেক্টে আসলে 3টা মেইন জিনিস, তাই না? স্কোপ, শিডিউল এবং কস্ট, তাই না? বাজেট। এই 3টাকে মেজার আমরা আর্ন ভ্যালু ম্যানেজমেন্টের থ্রুতে করতে পারি। এটা একটা ম্যাথমেটিক্যাল টুল, ঠিক আছে? সো এটা বোঝার জন্য দেখেন, আমি হোয়াইট বোর্ডে আবার যাচ্ছি, একটা সিনারিও আমরা নেব। সবাই হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন না? তাহলে আমি কি বলতেছি দেখেন, আমি বলছি আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। এটা হচ্ছে এরকম, বানানটা হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, এবং এটাকে অনেকে অ্যানালাইসিস বলে, ইভিএ, আর্ন ভ্যালু অ্যানালাইসিস। অনেক প্রজেক্টে কিন্তু এটা খুবই ইউজ হয়, কিন্তু বাংলাদেশের লোকজন এটা ঠিকমতো জানেও না, ঠিকমতো ইউজও করে না। যে কোনো প্রজেক্টে এটা ইউজ করলে আমি বললাম একসাথে আপনি ম্যাথমেটিক্যালি মেজার করতে পারবেন যে আপনার প্রজেক্টের প্রোগ্রেস কি, কখন প্রজেক্টটা শেষ হবে, কত টাকা এক্সট্রা লাগবে কিংবা টাকা বেঁচে যাবে। at from any moment you can identify that. আচ্ছা দেখেন, আমি যে চশমা পরে আছি, হ্যাঁ, আমরা যখন আর্ন ভ্যালু অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব, তখন আসলে আপনার প্রজেক্ট ম্যানেজারের চশমা চেঞ্জ করতে হবে। পরে এসে আমি জাস্ট, আমার এটা ইয়া ছিল, আপনাকে ধরেন কার চশমা পড়তে হবে, আপনার স্পন্সরের চশমা পড়তে হবে। স্পন্সর কে? যে আপনাকে টাকা দিয়েছে প্রজেক্টে কাজ করার জন্য। সো আর্ন ভ্যালু নামটা কোথা থেকে এসেছে? যে স্পন্সর টাকা দিয়েছে আপনাকে, সে $2 মিলিয়ন দিয়েছে এবং আপনাকে 1 বছরের সময় দিয়েছে যে তুমি ভ্যালু ক্রিয়েট করবে এই প্রজেক্টের থ্রুতে। এখন ধরেন 6 মাস পার হয়ে গেছে, অলরেডি আপনি $1 মিলিয়ন ব্যয় করছেন। এট এনি টাইম স্পন্সর আপনাকে ডেকে বলতেছে, প্রজেক্ট ম্যানেজার যে তোমাকে আমি দায়িত্ব দিয়েছি, তুমি $1 মিলিয়ন ব্যয় করেছো, 6 মাস পার হয়ে গেছে, হোয়াট ভ্যালু ইউ হ্যাভ আর্ন ফর মি? আমি যে তোমাকে টাকা দিলাম, এই 6 মাসের মধ্যে তুমি আমার জন্য কি ভ্যালু আর্ন করেছো সেটা আমাকে বল। এই যে এই কোশ্চেনের আনসারটা দিবে হচ্ছে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট, এবং এখান থেকে নামটা আসছে আর্ন ভ্যালু। অ্যাজ এ স্পন্সর জানতে চায় তুমি আমার জন্য কি পরিমাণ ভ্যালু আর্ন করছো, আমার জন্য করছো। এই যে এত টাকা খরচ করলে, এত সময় ব্যয় করলে, এত লোকজনকে লাগালে কাজে, রিসোর্সকে। তো সেখান থেকে আসলে আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট নামটা আসলে কয়েন হয়েছে, ঠিক আছে? সো এটা বোঝার জন্য আমরা একটা ফিগার নেব। চলো আমি খুবই সিম্পল একটা ম্যাথ দিয়ে বুঝাবো। সবাই দেখতে পাচ্ছেন, 4 কোণ একটা ইয়া নিয়েছি, রেক্টেঙ্গেল। হ্যাঁ, আচ্ছা এই রেক্টেঙ্গেলটা দেখেন, আমরা এটা ধরেন একটা প্রজেক্ট। কি প্রজেক্ট? যে আমরা একটা ঘরের 4টা দেওয়ালকে পেইন্ট করব। এই 4টা দেওয়াল এটা। এখন আমরা প্ল্যান করতেছি, শুরুতে প্রজেক্টের শুরুতে প্ল্যান করছি যে এই 4টা দেওয়াল, তাহলে আমাদের স্কোপ কি? 4টা দেওয়ালকে খুবই ভালো মতো কোয়ালিটি ক্রাইটেরিয়া সবকিছু মিট করে আমাদেরকে পেইন্ট করতে হবে। এটা একটা, তাই না? এটা হচ্ছে স্কোপ। 2 নম্বর হচ্ছে এটা করতে কত সময় লাগবে। আমরা প্ল্যান করে দেখলাম, মানে জাস্ট আমরা অ্যাজিউম করতেছি যে এটা আমাদের করতে সময় লাগবে, প্রতিটা দেওয়াল করতে 1 ডে টাইম লাগবে, 1 দিন করে সময় লাগবে, ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো, এই প্রজেক্টটা করতে কয়দিন সময় লাগবে? 4 দিন। 4 দিন, খুবই সিম্পল। এটা বলতে আমরা সময় নিচ্ছি। আচ্ছা, এরপরে প্রতিটা দেওয়াল করতে এখন আমরা বাজেটিং করতেছি যে এক একটা দেওয়াল করতে কত টাকা খরচ হবে। তাহলে আমাদের খরচ হবে, আমরা প্ল্যান করলাম যে আমাদের $50 করে খরচ হবে, ঠিক আছে? $50 খরচ হবে। তাহলে এখন বলেন 4টা দেওয়াল পেইন্ট করতে কত টাকা লাগবে আমাদের? 200 লাগবে। এক্সেলেন্ট। তাহলে আমাদের পেয়ে গেলাম, আমরা কি কি পেলাম? 3টা জিনিস পেয়ে গেলাম। স্কোপ পেয়ে গেলাম, 4টা দেওয়ালকে পেইন্ট করতে হবে। শিডিউল পেয়ে গেলাম, 4 দিন সময় লাগবে। আর আমরা কি পেয়ে গেলাম? কস্ট পেয়ে গেলাম, বাজেট পেয়ে গেলাম $200। তাহলে এটা যদি আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টের ভাষায় বলি, তাহলে আমাদের স্কোপ বেসলাইনটা আমরা পেয়ে গেছি। বেসলাইন না করলে কিন্তু আপনি এইসব আনভ্যালু করতে পারবেন না। তারপর হচ্ছে শিডিউলটা জানি আমরা, শিডিউল বেসলাইন কত? শিডিউল হচ্ছে আমাদের 4 ডেজ। তারপরে বাজেট জানি প্রজেক্টের, এটা হচ্ছে আমাদের এখানে $200। দেখেন
এই আর্ন ভ্যালুতে আসলে পিএমবকে 13টা ফর্মুলার আলোচনা করা আছে, 13টা ফর্মুলা। কিন্তু অ্যাকচুয়ালি আমি যে বইটা দেখালাম সেখানে প্রায় আমার মনে হয় প্রায় 25টার মতো ফর্মুলা আছে, যেটা আরো অনেক ডিটেইল এবং খুবই চমৎকার। মানে আপনি আমরা এখানে মেইনলি কস্ট নিয়ে আলোচনা করবো, কিন্তু এই ওই বইটাতে আসলে শিডিউল টিডিউল সব নিয়ে আলোচনা আছে। তারপরে অ্যাজাইল প্রজেক্ট আপনি কিভাবে ইউজ করবেন, আনভ্যালু, সেগুলো নিয়েও ডিটেইল আলোচনা আছে। আচ্ছা, যাই হোক, সো দেখেন এখানে 13টা যে ফর্মুলা আর্ন ভ্যালুতে, যেটা আমাদেরকে হেল্প করবে প্রজেক্টের কি পরিমাণ ভ্যালু আর্ন করছি সেটা বের করার জন্য, এবং আমাদের স্কোপ, টাইম এবং কস্ট তিনটারই আমরা পিকচার পাবো এখান থেকে। সো এখন প্রজেক্টে কাজ শুরু হয়ে গেছে, সিনারিওটা একটু বোঝেন। প্রজেক্টে কাজ শুরু হয়ে গেছে সেকেন্ড ডেতে আপনার যে কন্ট্রাক্টর বা যাকে আপনি কাজটা দিয়েছেন বা আপনার টিমের রিপ্রেজেন্টেটিভ এসে বললো যে আমাদের আসলে সেকেন্ড ডে শেষে আমাদের 3টা দেওয়াল পেইন্ট হয়ে গেছে, 3টা দেওয়াল পেইন্ট হয়ে গেছে। 2 নম্বর ডাটা, এটা কি পেলাম আমরা বলুন তো? প্রজেক্টের ভাষায় ওয়ার্ক পারফরম্যান্স ডাটা পেলাম, তাই না? 3টা ওয়াল পেইন্ট হয়েছে, সেটা আমরা ইনফরমেশন হিসেবে এখানে প্রেজেন্ট করতেছি, 3টা দেওয়াল পেইন্ট হয়ে গেছে। 2 নম্বর আরেকটা আপনাকে আপডেট দিল যে আমাদের $120 খরচ হয়ে গেছে, $120 স্পেন্ড হয়েছে। তাহলে আমরা কবে পেলাম এই ডাটাটা? সেকেন্ড ডে শেষে, 2 দিন পরে, রাইট? এখন আসেন, এই যে এইটাকে আমরা বলি স্ট্যাটাস ডেট বা ডাটা ডেট। এটা খুবই ইম্পর্টেন্ট আর্ন ভ্যালুর জন্য, কোন ডেটে আসলে আমি প্রজেক্ট প্রোগ্রেস মেজার করছি। সো আমরা সেকেন্ড ডেতে ইভিনিং এ আমরা প্রজেক্টের প্রোগ্রেস মেজার করছি। আচ্ছা, এখন আসেন, অনেকগুলো ফর্মুলা আছে, তার মধ্যে আমি এটা একটু মুছে দিই, এই সাইডটা একটু মুছে দিই, এবং আমরা মনে হয় এটাও বুঝে গিয়েছি যে এটা ঠিক আছে। এবার আমি এখানে 4টা ভেরিয়েবল লিখতেছি, একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে এসি, একটা হচ্ছে পিভি, একটা হচ্ছে ইভি। বিএসসি মানে হচ্ছে, এটা এলাবোরেশন হচ্ছে বাজেট এট কমপ্লিশন। কি বললাম? বাজেট এট কমপ্লিশন, মানে আমাদের প্রজেক্টের কস্ট বেসলাইনটা কি সেটাকে বলা হয় বিএসসি। এটা কিন্তু আগেও আপনারা দেখেছেন, আমি যখন কস্ট চার্টটা পড়েছিলাম গ্রাফের মধ্যে ছিল বিএসসি। হ্যাঁ, কস্ট বেসলাইন, বাজেট এট কমপ্লিশন। তাহলে আমাদের এই প্রজেক্টে বাজেট এট কমপ্লিশন কত? 200 ছিল, 120 আছে আজকে পর্যন্ত। হ্যাঁ, 200। হ্যাঁ, মানে আমাদের কস্ট বেসলাইন হচ্ছে 200। আচ্ছা, আর অ্যাকচুয়াল কস্ট, এসি মানে অ্যাকচুয়াল কস্ট, তার মানে সেকেন্ড ডেতে আমাদের অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে? 120 টাকা। আচ্ছা, প্ল্যান ভ্যালু, পিভি মানে হচ্ছে প্ল্যান্ড ভ্যালু। তার মানে আমরা ওই যে ইনিশিয়ালি যখন প্ল্যান করছিলাম তখন আসলে আমরা কি প্ল্যান করছিলাম? সেকেন্ড ডে পর্যন্ত আমাদের কত টাকা খরচ করার কথা প্ল্যান ছিল? 100 বুঝতে পারছি আমরা? হ্যাঁ, 100 বুঝতে পারছি না সবাই? সেকেন্ড ডে মানে 2 দিনে আমাদের $50-$100 খরচ হওয়ার কথা ছিল। এটা হচ্ছে প্ল্যান্ড ভ্যালু। আর এইটা আসলে সবচেয়ে ইন্টারেস্টিং, আর্নড ভ্যালু। আমরা আসলে কি পরিমাণ ভ্যালু আর্ন করছি, এটা কিভাবে বের করে? এটা মানে হচ্ছে যে আমি যে কাজটা করেছি, অ্যাকচুয়ালি যে কাজটা পারফর্ম করছি, ওইটার টাকার ভ্যালুতে কি পরিমাণ ভ্যালু জেনারেট করছে। তাহলে দেখো তো আমরা, হ্যাঁ, কয়টা দেওয়াল করেছি? 3টা দেওয়াল করেছি, তার মানে 50-50-50 আমরা কিন্তু $150 ভ্যালু আর্ন করেছি। ঠিক আছে? এই 4টা ভেরিয়েবল যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এরপরে যে ফর্মুলা আমি সামনে লিখবো সবগুলো এই 4টার উপর বেস করে। সো প্ল্যান ভ্যালুটার একটা ফর্মুলা আছে, এটা তো খুব ছোট জিনিস, আমরা চোখে চোখে বা মুখে মুখে হিসাব করে ফেললাম, কিন্তু পরীক্ষায় আসলে $1,000,000 বা $1000s মানে থাকবে আপনার, তখন আসলে কিভাবে বের করবো? সো প্ল্যান ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে প্ল্যান, দেখেন একটু, তাহলে আমরা আরো ভালো বুঝতে পারবো। প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট ইনটু বিএসসি। তাহলে প্ল্যান পার্সেন্টেজ অফ কমপ্লিট কি ছিল সেকেন্ড ডেতে? কি পরিমাণ কাজ শেষ করার কথা ছিল? 4টা দেওয়ালের মধ্যে 2টা, 50% ইনটু হচ্ছে আমাদের 200 টাকা, যেখান থেকে আসলে আমাদের আসলে 100। বুঝতে পেরেছি? আপনি তো পরীক্ষায় মুখে মুখে করতে পারবেন না, দেখা যাবে ক্যালকুলেটর ইউজ করতে হবে, তখন আসলে আপনাকে এই জাস্ট এই ফর্মুলাটি ইউজ করবেন। বিএসসি টা আগে লিখলে ভালো হয়। আচ্ছা, পরেরটা আমি বলতেছি বিএসসি, এটা হচ্ছে অ্যাকচুয়াল পারফরম্যান্স। এই দেখেন, অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট, বিএসসি ইনটু অ্যাকচুয়াল পার্সেন্টেজ অফ কমপ্লিট। তাহলে আমাদের বিএসসি $200 আর অ্যাকচুয়ালি কত
কমপ্লিট 3/4 3/4 হ্যাঁ 3/4 বা 75% হয়েছে। তার মানে কি ইট ইকুয়ালস টু কি হচ্ছে আমাদের 150। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা সবগুলো ভ্যালু পেলাম ম্যাথমেটিক্যালি। সো কোনো কোশ্চেন আছে এই স্টেজ পর্যন্ত? এই চারটা যদি আপনি বের করতে পারেন তাহলে এরপরে আপনার কোনো সমস্যা নেই। সব আপনার যেই অঙ্ক আসুক না কেন পরীক্ষায় এখন খুব ম্যাথ খুবই কম আসে, যদিও আসে তাহলে আপনি এখান থেকে হয়তো ম্যাথ পেতে পারেন। তো এই চারটা যদি আপনি জানেন এরপরে খুব সহজে আপনি সবকিছু বের করতে পারবেন। কি বের করতে পারবো? আমরা প্রথমে বের করি আসলে শিডিউল ভেরিয়েন্স। আমি একটু লিখি আগে, তারপরে বের করি শিডিউল পারফরমেন্স ইন্ডেক্স। তার আগে আমি আসলে কস্ট হচ্ছে মেইন কনসার্ন, কস্ট ভেরিয়েন্স। তারপর হচ্ছে সিপিআই, কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। এরপরে আমি আরো একটা লিখতেছি, পরে ব্যাখ্যা করব, ইএসি, তারপর একটা হচ্ছে ইটিসি, তারপর একটা হচ্ছে ভিএসি। ফোরকাস্টিং এও করা যায়। আমার কি শোনা যাচ্ছে? একটু ইন্টারনেট ব্রেক হলো মনে হচ্ছে। ঠিক আছে না? আচ্ছা শোনা যাচ্ছে? জি। তো দেখেন কস্ট ভেরিয়েন্স মানে এখন পর্যন্ত এই যে ডেটা ডেটে আমাদের কস্ট ভেরিয়েন্সের কি অবস্থা, এটার ফর্মুলা হচ্ছে আর্ন ভ্যালু মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। তাইলে আমাদের এই যে আজ সেকেন্ডে কি ঘটনা ঘটছে, আর্ন ভ্যালু কত? 150 150 মাইনাস অ্যাকচুয়াল কস্ট কত? 120। এই যে চারটা ইউজ করছি আমরা, বের করছি, সেই চারটে আমরা এখন ইউজ করব। কত পেলাম? +30। এটা দিয়ে আমরা কি বুঝতেছি? আমরা কি মানে আমরা ভালো বেশি ভালো করতেছি কাজ না খারাপ করছি, করতেছি? ভালো বেশি করছি। ভালো কাজ করছি। হ্যাঁ, পজিটিভ মানে হচ্ছে গুড। সো আপনি একটু পাশে লিখে রাখতে হবে এটা। এটা কিন্তু পিএম ব্লকের পেজ নাম্বার 267, একটু সবাই লিখে রাখেন। পেজ নাম্বার 267 এ ডিটেল আছে, আমি একটু পরে দেখাবো আপনাদেরকে। আচ্ছা, ওই টেবিলটা, ওখানে একটা টেবিল আছে, ওই টেবিলটা মানে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি, যদি আর্ন ভ্যালু নিয়ে বুঝতে চান বা পরীক্ষার জন্য প্রিপারেশন নেন। সো পজিটিভ মানে গুড, যদি এটা কোনো কারণে নেগেটিভ হতো তাহলে কি হতো? ব্যাড হতো। ব্যাড মানে কি? ওভার বাজেট ওভার শুট হতো। মানে আমরা নেগেটিভ মানে কি, আমাদের নেগেটিভ কখন হবে? যখন আর্ন ভ্যালুর চেয়ে অ্যাকচুয়াল কস্ট বেশি হবে। তার মানে আমরা অনেক টাকা খরচ করছি কিন্তু সেই পরিমাণ কিন্তু ভ্যালু রিটার্ন করতে পারি না, অ্যাকচুয়ালি কাজ পারফর্ম হয়নি, তখন আমরা নেগেটিভ পাবো। সো নেগেটিভ মানে হচ্ছে ব্যাড। আর জিরো মানে কি? কি বলতে পারবেন জিরো মানে কি? কন্ট্রাক্ট হ্যাঁ যতটুকু মানে, খরচ করা দরকার অতটুকু আমার প্ল্যান হ্যাঁ মানে অ্যাজ পার প্ল্যান, আমরা যে প্ল্যান করছিলাম সেভাবে আমরা আগাচ্ছি, আসলে কোনো ডেভিয়েশন হয়। তো সেটা হলে জিরো, সেটা হচ্ছে আমরা অ্যাজ পার প্ল্যান আমাদের। এরপর আসে সিপিআই। আমরা একটু আগে কি বের করলাম? কস্ট ভেরিয়েন্স। ভেরিয়েন্স মানে মাইনাস করা, আর সিপিআই মানে কস্ট পারফরমেন্স ইন্ডেক্স। এটা মানে ভাগ করা। মানে কি, যে আমরা আসলে বললাম যে আমরা কস্টে ভালো করছি বা খারাপ করছি, এখান থেকে বের করলাম আসলে কি পরিমাণ ভালো করছি, আমাদের পারফরমেন্স ইন্ডেক্সটা কি। হ্যাঁ, মানে $1 আমরা কি পরিমাণ ভ্যালু রিটার্ন করতেছি, আমরা এটা আসলে $1 বের করার চেষ্টা করতেছি। এরকম এটার একই, আর্ন ভ্যালু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল কস্ট, মাইনাস যেটা ছিল এটা আমরা ভাগ করছি। তার উপরে 150, নিচে কত? 120। কত হবে? এটা হবে 1.25। তার মানে এটা কি মিন করে? মিন করে হচ্ছে আমরা $1 টাকা ব্যয় করে আমরা $1.25 ভ্যালু আর্ন করছি। ঠিক আছে, এটা যদি ইন্টারপ্রেট করতে বলে, পরীক্ষা অনুসারে অঙ্ক আসে না, ইন্টারপ্রেট করতে বলে, তার মানে আপনি 100 টাকায় 125 টাকার কাজ করতেছেন, কিন্তু 1 টাকায় $1 আপনি $1.25 ভ্যালু রিটার্ন করছেন। তার মানে সিপিআই যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি গুড, ভালো। আমরা কস্টে ভালো করছি। যদি সিপিআই লেস দেন 1 হয় ব্যাড, তাই না? বেশি খরচ করে ফেলছি। বেশি খরচ করছি। আর সিপিআই যদি ইকুয়াল টু 1 হয় তার মানে কি Then অ্যাজ wise. পার প্ল্যান আছি আমরা। হ্যাঁ, আমরা যেভাবে কস্টিং এর প্ল্যান করেছিলাম, এক্সপেন্ডিচার প্ল্যান করেছিলাম, সেভাবে হয়েছে। এবার আসি সিপিআই এসভি নিয়ে। এসভি মানে শিডিউল ভেরিয়েন্স। শিডিউলের ভেরিয়েন্সটা কি? এটা হচ্ছে আর্নড ভ্যালু ডিভাইড মাইনাস হচ্ছে প্ল্যান ভ্যালু। আমরা কি পরিমাণ অ্যাকচুয়ালি কাজ পাইছি আর কি পরিমাণ প্ল্যান ছিল। তাহলে এখানে কি ছিল? 150 মাইনাস 100 ইকুয়াল টু কত পাচ্ছি? প্লাস 50। তার মানে কি প্লাস 50 মানে কি? আমরা শিডিউলেও কিন্তু ভালো করছি। প্লাস মানে গুড, বুঝতে পারছি আমরা?
আর নেগেটিভ যদি হতো তাহলে কি হতো? ব্যাড। তার মানে আমরা শিডিউলে পিছায় আছি। আর 0 হলে কি হবে? মানে অ্যাজ পার আমাদের যেটা শিডিউল করেছিলাম, আমরা প্ল্যান করেছিলাম, সেই শিডিউল অনুযায়ী আমরা আছি। সিমিলারলি এসপিআই কি হবে? আগেরটাই, ইভি ডিভাইডেড বাই পিভি। খেয়াল করে দেখেন কি হবে? এটা 150 100 কত হচ্ছে? 1.5। এটাকে যদি আমরা ইন্টারপ্রেট করি তাহলে কি বলবো? আমরা একদিনে কয় দিনের কাজ করতেছি? 1.5 দিন। 1.5 দিনের কাজ করে ফেলতেছি। দ্যাটস ওয়াই 2 দিনে আমাদের 3টা দেওয়াল হয়ে গেছে। বুঝতে পেরেছি? আমরা এমন ভালো কাজ করতেছি যে আমাদের শিডিউল পারফরম্যান্স ইনডেক্স হচ্ছে একদিনে আমরা 1.5 দিনের কাজ করতেছি। এটা হচ্ছে 1.5। তার মানে এসপিআই যদি গ্রেটার দেন 1 হয় আগের মতো, দিস ইজ ভেরি গুড। যদি এসপিআই কি স্মলার দেন 1 হয়, ব্যাড। আর যদি এসপিআই 1 হয় তাহলে কি? অ্যাজ পার আওয়ার শিডিউল, আমরা প্ল্যান অনুযায়ী যাচ্ছি। ঠিক আছে? তাহলে দেখেন এখন আপনারা বলেন, আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে। কোন একটা প্রজেক্টে আপনি হিসাব করে দেখলেন যে আপনার এসপিআই হচ্ছে 0.95 আর সিপিআই হচ্ছে 1.05। এটাকে যদি ইন্টারপ্রেট করতে বলে, কোন একটা প্রজেক্টে কোন একটা ডেটা ডেটে বা স্ট্যাটাস ডেটে আপনি হিসাব করে দেখলেন এসপিআই হচ্ছে 0.95 আর সিপিআই হচ্ছে 1.05, এটাকে আপনি কি বলবেন? ইন্টারপ্রেটেশনটা কি হবে? মানে কস্টে আমি ভালো করতেছি, আমার যা খরচ করা দরকার তার চেয়ে আমি কম খরচে এই কাজটা করে ফেলতেছি, কিন্তু আমার শিডিউলের দিক দিয়ে আমি পিছায় আছি। দ্যাট মিনস আমার 2 দিনের যতটুকু কাজ করা দরকার আমি 2 দিনে ওই কাজটা করতে পারিনি। আমার যে বেসলাইন ছিল শিডিউলের তার চেয়ে আমি পিছায় আছি। সবাই বুঝতে পেরেছি? পরীক্ষায় কিন্তু অঙ্ক না আসে এরকম জাস্ট ইন্টারপ্রেটেশন দিবে, এবং এরকম অপশন দিবে যে ওভার বাজেট, আন্ডার শিডিউল, ওভার শিডিউল, আন্ডার বাজেট। হ্যাঁ, ঠিক আছে? এরকম কিন্তু 4টা অপশন থাকবে। আপনি যদি জাস্ট কনসেপ্টটা বোঝেন, অঙ্ক করারও দরকার নেই। জাস্ট আপনি মানে সবসময় মনে রাখতে হবে 1 এর বেশি হলে গুড। এখানে যেহেতু এসপিআই 1 এর চেয়ে কম, তার মানে আমরা শিডিউলে পিছিয়ে আছি। আর সিপিআই যেহেতু 1 এর বেশি, তার মানে আমরা কস্টে ভালো করছি। প্রজেক্ট কিন্তু এরকম হয়, অনেক সময় আমরা কস্টে ভালো করি, শিডিউলে আগে থাকি, অনেক সময় উল্টাও ঘটতে পারে, অনেক সময় দুইটাই খারাপ হতে পারে। তো দেখেন এই যে মানে আর্ন ভ্যালু কেন এত একটা চমৎকার টুল। আর্ন ভ্যালু দিয়ে আপনি ম্যাথমেটিক্যালি জাস্ট নাম্বার দেখে বুঝতে পারছেন, আর ভিতরে যাওয়ার দরকার নেই, জাস্ট নাম্বার দেখে বলতে পারবেন যে প্রজেক্টটা কি অবস্থা। আপনার স্পন্সরকে যখন বলবেন যে আপনার সিপিআই হচ্ছে এত বা এসপিআই হচ্ছে এত, আপনার স্পন্সরের কিন্তু আর কোনো ব্যাখ্যা দরকার নেই। এটা থেকে সে বুঝতে পারবে যে আসলে প্রজেক্টে কি স্ট্যাটাস, প্রোগ্রেসটা কি। আচ্ছা, তাহলে আমরা কিন্তু কারেন্ট স্ট্যাটাসটা বুঝলাম প্রজেক্ট, তাই না? এখন আসলে আমরা জানতে যাচ্ছি যে কিছু ফোরকাস্টিং করতে চাই। কি রকম ফোরকাস্টিং? একটা হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন। আমরা এখন যে স্ট্যাটাসে যাচ্ছি বা যে স্পিডে যাচ্ছি সেটা যদি মেইনটেইন থাকে তাহলে আসলে আমাদের নতুন যে এস্টিমেট অ্যাট কমপ্লিশন, আগেরটা কি ছিল? বাজেট অ্যাট কমপ্লিশন, মানে প্ল্যান, হ্যাঁ, বাজেট যেটা। আর এটা কি বললাম? নতুন যে ঘটনা ঘটছে এটার উপর বেস করে আমাদের নতুন এস্টিমেট অ্যাট কমপ্লিশনটা কি হবে, সেটার ইকুয়েশন হচ্ছে বিএসসি ডিভাইডেড বাই হচ্ছে সিপিআই। তাহলে আমাদের বিএসসি কত? সবাই আছেন তো নাকি দেখতেছেন? এটা কত হবে? এটা কি ভাগ করে দেখেছেন এটা কত হয়? রাইট, 160 হচ্ছে আমাদের। তার মানে আমাদের নতুন এখন যেরকম পারফরমেন্স করতেছি তার এটা দ্বারা কি বোঝাচ্ছে যে আমাদের ওই যে বিএসসি লাগবে না, আমাদের কি হবে? 160 টাকায় আমাদের প্রজেক্ট শেষ হয়ে যাবে। এটাকে বলা হয় নতুন, যেটা আমরা এখন স্ট্যাটাসের উপর ডিপেন্ড করে আমরা ফোরকাস্ট করতেছি, সেটা হচ্ছে এস্টিমেট অ্যাট কমপ্লিশন। ঠিক আছে? তাহলে এটা কত? 160। এবার আসেন এস্টিমেট টু কমপ্লিট। তার মানে আমরা অলরেডি 120 টাকা খরচ করছি, তাহলে নতুন যদি ইএসসি এত হয় তাহলে আর কত এডিশনাল টাকা লাগবে, সেটাকে বলা হয় এস্টিমেট টু কমপ্লিট। সেটার ফর্মুলা হচ্ছে ইএসসি মাইনাস এসি। তাহলে কত হবে? ইএসসি কত আমাদের? হ্যাঁ, আর হচ্ছে অলরেডি 120 টাকা খরচ করছি, তার মানে আর 40 টাকা যদি আমাদের দেওয়া হয়, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রজেক্টটা শেষ করতে পারবো আমাদের এখন যে পারফরমেন্সের অবস্থা।
তাহলে ভেরিয়েন্সটা কত? ভেরিয়েন্স অ্যাট কমপ্লিশন, ভেরিয়েন্স মানে 200 হচ্ছে বিএসসি 200 মাইনাস 160। হ্যাঁ ইএসসি, ঠিক আছে। তার মানে নতুন এস্টিমেটটা কি আর আমাদের প্ল্যানটা কি ছিল, এখানে আমরা বিএফ করে পাচ্ছি +40, ঠিক আছে। যদি আপনার অবস্থাটা খারাপ হতো তাহলে এটা কি ভিএসসি পজিটিভ আসতো? না, নেগেটিভ হতো। তখন কিন্তু নেগেটিভ আসতো, তখন কিন্তু আপনি বুঝতে পারতেন যে আপনার আসলে এক্সট্রা কত টাকা লাগবে, নাহলে আপনি কিন্তু প্রজেক্টটা শেষ করতে পারবেন না। তার মানে দেখেন at any point মানে ইউ ক্যান ফাইন্ড আউট, ইউ ক্যান ফোরকাস্ট যে আমাদের কি পরিমাণ আরো এক্সট্রা টাকা লাগবে। ফলে আপনি কিন্তু মানে যদি আসলেই টাকাটা লাগে তাহলে আপনি অ্যাপ্রুভাল বা এটার ব্যবস্থা শুরু করতে পারেন। সো ইমিডিয়েটলি কিন্তু ইউ ক্যান মেজার এট ফ্রম এনি পয়েন্ট অফ প্রজেক্ট। সো এটা কিন্তু বিউটি অফ আর্ন ভ্যালু ম্যানেজমেন্ট। সো আমরা ভিএসসি পেয়ে গেলাম। এরপরে আরো দুইটা ফর্মুলা আছে, টিসিপিআই, টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স। সেটা কি জিনিস দেখেন, এটা আমি একটু এতে যাই। টিসিপিআই আমরা দেখেন, টিসিপিআই মানে হচ্ছে টু কমপ্লিট পারফরম্যান্স ইন্ডেক্স। এটা দুইটা ফর্মুলা আছে, আমি একটু লিখি তাহলে মনে ব্যাখ্যা করতে ইয়া হবে। একটা হচ্ছে বিএসসি আর্ন ভ্যালু ডিভাইডেড বাই হবে ব্র্যাকেট, একটা হচ্ছে বিএসসি মাইনাস হচ্ছে ইএসি। এটা দুইটা ফরম্যাট আছে, আসলে দুইটা আছে। আরেকটা বোধহয় এটা আর হচ্ছে সেম ফর্মুলা টিসিপিআই, একটা হচ্ছে বিএসসি। এটা কারণ কি সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আর্ন ভ্যালু ডিভাইডেড বাই হচ্ছে বিএসসি মাইনাস হচ্ছে এসি। ফর্মুলাটা আমার ভুল হতে পারে, এই জন্য আমি একটু চেক করে নিই। হ্যাঁ, দাঁড়ান একটু পিএম বকটা ওপেন করি। পলিসি করতে আমার একটা প্রেজেন্টেশন দেওয়া আছে যেটা কিছু জানি না। আচ্ছা, So, সবাই পেজটা একটু আমার বোধ হয় ওয়ার্ড বোর্ডটা এখন ইয়া হয়ে আছে, তাই না? আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমি বাকি অংশটা এখানে আলোচনা করি, তাহলে বেটার হবে। এই যে আমরা পিএম বকে এসেছি, এখানে পেজ নাম্বার 267। আমার মনে হয় এখানে 267 না, আরো বেশি হবে। প্ল্যান কস্ট, ওকে, ডিটারমাইন বাজেট। পেজ কততে আছে আমরা? 253, অনেক দূরে আছে। এই যে আমরা দেখেন এখানে চলে আসছে, কত নম্বর পেজ? 265, 267। এই যে আমি যত গল্প বলতেছিলাম সব কিন্তু এটার উপর থেকে, এই টেবিলটা থেকে। সবাই একটু দেখেন, এই টেবিলটা আপনি পরীক্ষা দিতে যদি চান তাহলে অবশ্যই প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে, প্রিন্ট করে আপনার সাথে রাখতে হবে। সো এই যে এখানে প্ল্যান ভ্যালু, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট, বিএসসি, এটা মানে এলাবোরেশনটা কি, ডেফিনেশনটা কি, সব কিছু এখানে আছে। হ্যাঁ, ইকুয়েশনটা কি, সব আছে এখানে, যে আমি এই জিনিসগুলো দেখালাম আপনাদের। এবং প্রতিটার ব্যাখ্যা আছে। আমি যে বলতেছিলাম না, পজিটিভ হলে কি বোঝায়, নেগেটিভ, হ্যাঁ, নিউট্রাল হলে কি হয়, হ্যাঁ, বা জিরো হলে কি হয়, নেগেটিভ হলে কি বোঝায়, এই সব জিনিস কিন্তু এখানে ব্যাখ্যা আছে। এবং আমি সিপিআই যখন বের করতেছিলাম, সিপিআই এসপিআই সব আছে। এবং যে 1.0 দিয়ে কি বোঝায়, হ্যাঁ, লেস দেন গ্রেটার দেন বলে কি বুঝাবে, সবগুলো কিন্তু ইন্টারপ্রিটেশনটাই লাস্ট কলামে আছে। কিন্তু যে ইন্টারপ্রিটেশন থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। আর আমরা ইএসসিটা বের করলাম, তাই না? ইএসসির খাতা 4টা ফর্মুলা আছে, একটু খেয়াল করে দেখেন। আমি শুধু সিম্পল ফর্মুলাটা ইউজ করেছি, এই যে এটা। আর বাকি 3টার ব্যাখ্যা কি আমি একটু পরে আসতেছি। সিম্পলি আমরা এটা ইউজ করেছি। আর তারপরে এই যে এটিসি আমরা দেখেছি, যে এটিসি কিভাবে ইউজ করা হয়। ইটিসির দেখা 2টা ফর্মুলা আছে, আমরা এটা ইউজ করেছি। একটা ফর্মুলা আছে রিএস্টিমেট। রিএস্টিমেট কখন করা হয়? যখন আসলে আপনার প্রজেক্টে এত বাজে অবস্থা বা এত ভালো অবস্থা, তারপরে আপনাকে বাকি কাজের জন্য আপনাকে আবার রিএস্টিমেট করতে হবে। হ্যাঁ, বটম আপ অ্যাপ্রোচে আপনাকে আবার রিএস্টিমেট করতে হবে, আগেরটা কাজ করবে না, তখন আবার রিএস্টিমেট করবে বাকি অংশের জন্য। আচ্ছা, টিসিপিআই, টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স, এটা 2টা ফর্মুলা যে আমি লিখতেছিলাম। টিসিপিআই একটা হচ্ছে বিএসসি মাইনাস আর্ন ভ্যালু। বিএসসি মানে আর্ন ভ্যালু মানে কি? রিমেইনিং ওয়ার্ক। সবাই খেয়াল করতেছেন এটা মানে কি? আমাদের টোটাল ওয়ার্কটা হচ্ছে বিএসসি $200 কাজ, আর আমরা কতটুকু কাজ
অলরেডি করে ফেলেছি, সেটা হচ্ছে আর্ন ভ্যালু। তার মানে উপরেরটা মানে কি, বিয়োগ করলে কি হবে, রিমেনিং ওয়ার্ক ডিভাইডেড বাই রিমেনিং বাজেট, বিএসসি মাইনাস অ্যাকচুয়াল কস্ট, $200 মাইনাস হচ্ছে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হয়েছে। এটা একটা ফর্মুলা দেখেন। আর একটা ফর্মুলা কোনটা, সেম, উপরে রিমেনিং ওয়ার্কটা ঠিক আছে, নিচে নতুন যে ইএসি মাইনাস হচ্ছে অ্যাকচুয়াল কত টাকা খরচ হয়েছে। ঠিক আছে, দুইটার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে আমাদের ক্ষেত্রে একটু দেখেন আপনারা, আমাদের ক্ষেত্রে মনে আছে আমাদের বিএসসি কত ছিল, 200, আর্ন ভ্যালু কত আমাদের ক্ষেত্রে, 150। তাহলে এই দুটো বিয়োগ করলে কত হয়, 50। আর নিচে কত হয় দেখেন তো, আমাদের ক্ষেত্রে বিএসসি 200 আর আমাদের অ্যাকচুয়ালি 120 টাকা খরচ হয়েছে, 80। তাহলে এটা কত হবে, 80। তাহলে এটা ভাগ করলে কত হয় দেখেন, এটা ভাগ করলে হবে 0.625, 0.625। তার মানে এটা কি মিন করে, তার মানে হচ্ছে থার্ড ডে থেকে যদি আমরা এমন ভাবে কাজ করি যে 1 টাকায় 62 পয়সা বা 63 পয়সার কাজ হয়, তাহলেও আমরা প্রজেক্টের বাজেটে প্রজেক্টটা শেষ করতে পারবো, কোনো টাকা বাঁচবেও না, টাকা বেশি লাগবেও না, নাকি সবাই বুঝতে পারছেন? যে আমরা থার্ড ডে থেকে আমাদের পারফরমেন্স এত ভালো, থার্ড ডে থেকে যদি আমরা $1 0.63 পয়সার কাজ করি, তাও কিন্তু আমরা এই বাজেটের মধ্যে করতে পারবো। তাহলে এখন বলেন ম্যানেজমেন্ট কি এটা অ্যাপ্রুভাল দিবে? আপনি যে রিপোর্ট দেখান যে 160 টাকায় হবে, তারপর আবার বললেন যে সেকেন্ড ডে থেকে এমন ভাবে কাজ করবো যাতে $200 শেষ হয়, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করবে না। ম্যানেজমেন্ট বলবে এটা হবে না, তুমি যে নতুনটা বের করছো সেইভাবে করো। এই যে দেখছেন, এই যে এটা ম্যানেজমেন্ট এই ফর্মুলা ইউজ করতে বলবে না। এই ফর্মুলা কখন ইউজ করতে বলবে, যখন আপনি উল্টা হবে আর কি, আপনার পারফরমেন্স খারাপ, তখন বলবে যে আমি তো কোনো টাকা দেবো না তোমাকে এক্সট্রা। এই ইএসি তখন কি হতো, আমাদের তো এখন ইএসি 160 টাকা হয়েছে, যদি আপনার পারফরমেন্স খারাপ হতো মানে কি, ধরেন আপনি সেকেন্ড ডেতে মাত্র একটা দাও শেষ করছেন, তাহলে দেখতেন সব হিসাব করলে এটা হয়তো $220 হতো ইএসি। তখন ম্যানেজমেন্ট কিন্তু বলবে না যে এই $220 করো, এই যে ইএসি ম্যানেজমেন্ট বলবে আমি কিছু জানি না বুঝি না, তোমাকে যে $200 দিছি বিএসসি সেটাতে করবা। তখন কিন্তু আপনাকে এই ফর্মুলা ইউজ করতে হতো, এবং তখন কিন্তু এই ভ্যালুটা কি হতো, এটা কিন্তু 1-এর চেয়ে অনেক বেশি হতো। সবাইকে বুঝতে পারছি, একটু হয়তো বুঝতে ইয়ে হচ্ছে। সো যদি আমরা ভালো করি তাহলে কিন্তু ম্যানেজমেন্ট বলবে নতুন ইএসসি তে করো, আর যদি খারাপ করি তাহলে বলবে বিএসসি তে করো, আমি তার কোনো বাজেট দিতে পারবো না। তখন আপনাকে এই ফর্মুলায় যেতে হবে। আর আমাদের ক্ষেত্রে যে অবস্থা দেখছি আমরা, যে আমরা আসলে যদি নেক্সট ডে থেকে 4 দিনই কাজ শেষ করতে চাই, $200 খরচ করতে চাই, তাহলে নেক্সট ডে থেকে যদি আমাদের পারফরমেন্স কমাই দেই, হ্যাঁ 63 পয়সা করে কাজ করি, তাহলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। সরকারি প্রজেক্টে অনেক সময় এরকম হয়, আপনি যদি টাকা বাঁচান, সে জবাব দিয়ে করতে করতে আপনার জান বার হয়ে যায়, তার চেয়ে টাকা না বাঁচে খরচ করে ফেলাই ভালো, এরকম মানে ওনারা বলে আর কি প্রজেক্ট ম্যানেজাররা। আর প্রাইভেট সেক্টরে তো আপনাকে এই সুযোগ দেওয়াই হবে না। তাহলে এটা বুঝতে পারছি আমরা। তাহলে আমাদের ক্ষেত্রে এটা যদি বের করি দেখেন তো কি হয়, আমাদের ক্ষেত্রে এটা 50 আর $50 কাজ বাকি রিমেনিং ওয়ার্ক। আর আমাদের নতুন ইএসি কত ছিল, 160। 160। হ্যাঁ। তাহলে 40 আসতেছে, হ্যাঁ 40 আসতেছে, দেখেন খেয়াল করে এখন। তাহলে এটা হচ্ছে 1.25। তার মানে আপনি যদি $160 করতেই চান, তাহলে আপনার স্পিড কমানো যাবে না, যেটা আপনি বের করছিলেন সিপিআই 1.25, সেই স্পিডে যেতে হবে, তাহলে আসলে আপনি 160 মিট করতে পারবেন। ঠিক আছে, সো তো এই কারণে কিন্তু দুইটা ফর্মুলা, যে আপনি আসলে কোনটা কখন ইউজ করবেন আসলে। এবং আমরা যদি এইটার ফর্মুলাতে বের করি, তাহলে কিন্তু একটা জিনিস আবার আমাকে একজন আসলে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সরকারি ইয়ার, উনি আমাকে বলতেছিলেন যদি আমাদের এটা 0.625 হয়, তাহলে কিন্তু এটা একটা ইন্ডিকেশন করে। কি ইন্ডিকেশন, সেটা হচ্ছে যে আপনি আসলে হয়তো বাজেটিংটা খারাপ করছেন, আননেসেসারি ওভার বাজেটিং করছেন। এটা কিন্তু আপনার অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনার পারফরমেন্সটাকে খারাপ দেখায়, যে আপনি আসলে যদি এরকম একটা পয়েন্ট আসে। ঠিক আছে, সে এটা কিন্তু খুব বেশি কম চলে আসছে, তাই না? যদি এটা 0.95 বা 0.85 এরকম কিছু হতো, তাহলে আসলে বেটার হতো আপনি বাজেটিংটা এস্টিমেশনটা করছেন। আচ্ছা যাই হোক, তাহলে বুঝতে পেরেছি। হ্যাঁ, এটা হচ্ছে ঘটনা টিসিপিআই। বুঝতে পারছি, কিন্তু যত সহজ মনে হচ্ছিল এই টিসিপিআই তে এসে মনে হচ্ছে অত সহজ নয় সবার জন্য, হয়তো একটু তাই না? এটা অত হবে না। সহজ কি?
এই পর্যন্ত ঠিক আছে? আমি যা কোশ্চেন আলোচনা কি করছি ভাই এখান থেকে এত বেশি আসবে? আমাদের তো মনে হয় শুধু ওই যে রিপ্রেজেন্টেশনটা বেশি আসে, যে ভ্যালু কত হ্যাঁ, দিয়ে আপনার ইন্টারপ্রেশনটা বেশি আসবে। ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, ওকে, আপনারা একটু খেয়াল করে দেখেন যে টিসিপিআই যেটাই ফর্মুলা ইউজ করেন, এটা ইউজ করেন বা এটা ইউজ করেন, টিসিপিআই যদি 1 এর চেয়ে বেশি হয় তাহলে কি হবে? হার্ডার টু কমপ্লিট, তাই না? এটা ইউজ করে, এটা তো যদি 1 এর চেয়ে বেশি হয় টিসিপিআই টু কমপ্লিট পারফরম্যান্স ইনডেক্স, দুইটা ক্ষেত্রে মনে রাখতে হবে ফর্মুলা যা ইউজ করেন না কেন, যদি টিসিপিআই 1 এর চেয়ে গ্রেটার হয় তার মানে কি হার্ডার টু কমপ্লিট। আমাদের ক্ষেত্রে এটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু 0.625, তার মানে কি হবে? লেস দেন 1, যেহেতু ইজিয়ার টু কমপ্লিট, তাই না? আমরা এখন ঢিলে তালে চললেও কোনো সমস্যা নেই কচ্ছপের গতিতে। কিন্তু যখন 1 এর চেয়ে বেশি হবে, যেমন আমাদের ক্ষেত্রে 1.25, তার মানে কিন্তু হার্ডার টু কমপ্লিট। ওটা আপনাকে একদম সেই প্রোডাক্টিভিটিটা বজায় রাখতে হবে, তাহলে আপনি আসলে কমপ্লিট করতে পারবেন। আচ্ছা, এখন আসেন আমরা আর একটু আলোচনা করি, এটা নাহলে র্যাপ আপ হবে না এখানে। সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম এটা একটা ফর্মুলা বলেছিলাম, কিন্তু এটা কিন্তু 4টা ফর্মুলা আছে। সো এখানে একটু ডিফিকাল্টি বেড়ে যাবে আন্ডারস্ট্যান্ডিং এ। আপনি একটু খেয়াল করেন, আমি একটু ব্যাখ্যা করতেছি। এটা হচ্ছে যদি আপনার কোনটা কোন জায়গায় এখানে সুন্দর লেখা আছে, আজকে ক্লাসের পরে একটু পড়ে নিলে আপনাদের জাস্ট এটা ইন্টারপ্রেশনটা বুঝতে পারবেন। প্রথমটা কখন ইউজ করব? যখন আমরা ধরে নিচ্ছি যে আমরা সেকেন্ড ডেতে যে সিপিআইটা পেয়েছি ওইটাই আমরা কন্টিনিউ করতে পারবো, আমাদের কোনো হেরফের হবে না আমাদের প্রোডাক্টিভিটি এবং পারফরমেন্সে, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এস্টিমেট এট কমপ্লিশন বের করার জন্য। এবং এটা ইউজ করে আমরা পেয়েছিলাম 160 টাকা, ঠিক আছে? আর যদি এরকম হয় যে ফিউচার ওয়ার্ক উইল বি অ্যাকমপ্লিশ এট দ্য প্ল্যান রেট, আমরা এখন যা করছি, বাকি যে কাজটা আছে সেটা আমরা আমাদের যেটা প্ল্যান করেছিলাম শুরুতে সেইভাবে আমরা আগাবো, তাহলে ফর্মুলাটা এটা ইউজ করতে হবে। এখানে কি অ্যাকচুয়াল 120 টাকা খরচ করছি, আর রিমেইনিং কত আছে? যেটা হচ্ছে রিমেইনিং 50। তাহলে একটু খেয়াল করে দেখেন আমাদের ক্ষেত্রে কি হতো, এটা দেখেন তো। অ্যাকচুয়াল কস্ট ছিল আমাদের 120, আর এখানে 50, তাহলে 170। তার মানে কি আমরা আগের ইয়েতে ফিরে গেলাম, যে আমরা থার্ড ডে থেকে আমরা যেটা প্ল্যান করছিলাম সেভাবে আমরা আগাবো। ফলে কিন্তু দেখেন বেশি টাকা লাগতেছে, কারণ আমাদের পারফরমেন্সটা ভালো ছিল। আর থার্ডটা দেখেন, থার্ডটা হচ্ছে এটা হচ্ছে যে আপনি যেভাবে কাজ করছেন, হ্যাঁ, সেটা আসলে হয় পারফরমেন্স খুবই খারাপ হয়েছে কিংবা খুবই ভালো হয়েছে, স্পেশালি খারাপ হয়েছে। ফলে ম্যানেজমেন্ট বলছে যে তুমি বাকি কাজগুলোর জন্য আবার বটম আপ রিএস্টিমেট করো। বটম আপ ইটিসি মানে কি? এস্টিমেট টু কমপ্লিট, মানে বাকি কাজটা করতে কি পরিমাণ টাকা লাগবে সেটা তুমি এখন আবার হিসাব নিকাশ করে বের করে যেটা অ্যাকচুয়াল কস্ট হচ্ছে সেটা যোগ করে বলো কত নতুন এস্টিমেট অ্যাড কস্ট লাগবে। এটা মেইনলি ইউজ করা হবে সেই সময় জায়গায় যেখানে আসলে আপনার হয়তো মানে প্ল্যানটা এত খারাপ হয়েছে এবং পারফরমেন্স এত খারাপ যে এখন আর ম্যানেজমেন্টে আপনার উপর বিশ্বাস নাই যে নেক্সট কাজগুলো আসলে আপনি সেইভাবে আগের প্ল্যান অনুযায়ী করতে পারবেন কিনা। সিরিজে বলতেছে বাকি কাজগুলো তুমি আবার রিপ্ল্যান করো। সো পরীক্ষায় যদি এটা থাকে তাহলে আপনার এই বটম আপ এস্টিমেট করে কত টাকা আপনি হিসাব করছেন ওটা দেওয়া থাকবে, এবার বলা থাকবে যেটা নো লঙ্গার ভ্যালিড, তাহলে আপনাকে আবার রিপ্ল্যান করতে হচ্ছে। তাহলে হ্যাঁ, আচ্ছা, এখন লাস্টেরটা আসেন একটু। এতক্ষণ আমরা যখন এটা হিসাব করেছিলাম প্রথমটা, তখন কিন্তু আমরা শুধু কস্ট পারফরমেন্স ইনডেক্স ইউজ করেছিলাম, খেয়াল করেছেন? এটা কিন্তু প্রশ্ন জাগতেই পারতো যে আমরা শুধু কস্ট পারফরমেন্স ইনডেক্স ইউজ করলাম কেন, হোয়ার ইজ শিডিউল পারফরমেন্স ইনডেক্স? আমাদের মনে আছে আমাদের কিন্তু শিডিউল পারফরমেন্স ইনডেক্স খুবই ভালো ছিল। আমাদের ইএসসি যদি আমরা দুইটাকে কনসিডার করি, সিপিআই এবং এসপিআই, যেটা ইউজ করাটা আসলে বেটার, এটা আসলে বেটার রেজাল্ট দিবে, কারণ আপনি দুইটা পারফরমেন্স হিসাব করছেন। এখানে কি হয় দেখেন তো, আমাদের ক্ষেত্রে অ্যাকচুয়াল কস্ট 120 টাকা, আর প্লাস কি হবে উপরে 50 ডিভাইডেড বাই, এটা কি বের করতে পারবেন কুইকলি? 1.5 ইনটু হচ্ছে 1.25, তাই না? আমাদের সিপিআই হচ্ছে 1.25 আর এটা হচ্ছে 1.5। কেউ ক্যালকুলেটর দিয়ে বলতে পারবেন এটা কত হয়? 1.875 148 না 1.875 পুরোটা এটা পুরোটা ওটা ভাগ করে যোগ করলে কত? পুরোটা ভাইয়া 146.67। 146.67। সবাই খেয়াল করেছেন? এটা তো আমার মনে হয় ইন্টারপ্রেট করতে পারছেন যে যেহেতু আমরা এখন দুইটা পারফরমেন্স আমাদের খুবই ভালো ছিল, এসপিআই টা আরো ভালো ছিল, ফলে কিন্তু আমাদের 160 লাগতেছে না,
যদি দুইটা ভালোটাই আমরা কনসিডার করি তাহলে কিন্তু আমাদের মাত্র 147 টাকা লাগবে। ঠিক আছে, সো আমি আমাদের সিচুয়েশন দিয়ে বুঝালাম যে আসলে এই চারটা কোথায় আমাদের ইউজ করতে হবে এবং ইউজ করলে আসলে আমাদের সিস্টেমটাতে কি হচ্ছে। তো যদি আমরা দুইটা পারফরম্যান্স ইউজ করি তাহলে কিন্তু উই আর গেটিং বেটার রেজাল্ট। ওকে, আপনারা একটু পড়বেন, না হলে হুট করে এটা আসলে মাথায় আসবে না। হ্যাঁ, এখন আমাকে এখানে বলেন, আচ্ছা এইবার আমি সময় বোধ নিচ্ছি ব্রেক না নিয়ে এই গ্রাফটা দেখিয়ে শেষ করব। আমি একটা গ্রাফ আঁকছি এখানে। এটা হচ্ছে আমাদের যে সিনারিওটা, জাস্ট সবাই একটু আমাকে 2 মিনিট দেন, আমি মানে কিছুক্ষণ পর ব্রেকে যাব। এই যে আমাদের যে প্রজেক্টটা আমরা করলাম, সেই প্রজেক্টটা যদি আমরা কস্ট বেস লাইন ড্র করি, এদিকে টাইম আর এদিকে হচ্ছে কস্ট, কিউমুলেটিভ কস্ট রাখি, তাহলে আমাদের প্রজেক্টের টাইম কত ছিল? 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে। এই গ্রাফটা বোঝাটার থেকে খুব ইম্পর্টেন্ট। পরীক্ষা আপনি গ্রাফ আসবে, গ্রাফটা ইন্টারপ্রেট করে প্রশ্ন আনসার দিতে হবে। এখানে আমি যদি টাকা দেখি 50 টাকা, 100 টাকা, 150 টাকা, এটা কত? 200 টাকা। আমাদের প্রজেক্টের কথাই বলছি। তাহলে দিস ইজ 50, দিস ইজ 100। সবাই একটু লিখে ফেলেন যদি আপনাদের খাতা কলম থাকে, আর নাইলে এটা আমি সেভ করব। সেভ করলে ইনশাআল্লাহ থাকবে 200। আর এটা 1 ডে, 2 ডে, 3 ডে, 4 ডে। তাহলে এখন দেখেন আমরা যে তিনটা লাইন পেলাম, আর্ন ভ্যালু, অ্যাকচুয়াল কস্ট, প্ল্যান ভ্যালু, সেই তিনটাকে যদি আমরা এখানে ড্র করি তাহলে হোয়াট উইল হ্যাপেন? তাহলে আমাদের প্ল্যান কি ছিল? প্ল্যান ভ্যালু সেকেন্ড ডেতে, প্ল্যান ভ্যালু একটা লাইন যেটা আসলে আমরা একদম এন্ড পর্যন্ত আঁকতে পারবো, কারণ ওটা তো আমরা প্ল্যান অলরেডি করেছি, আমাদের ইনিশিয়াল প্ল্যান। তাহলে আমাদের প্ল্যান ভ্যালুটা কি হবে দেখেন, প্রথম ডেতে কত হওয়ার কথা? 50, সবাই খেয়াল করেন। সেকেন্ড ডেতে 50, তার মানে কিউমুলেটিভ হচ্ছে 100 এখানে। থার্ড ডেতে 150, ফোর্থ ডেতে 200। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের লাইন? প্ল্যান ভ্যালুর লাইন। এবং সেটা আসলে বিএসসি, তাই না? যোগ করলে কি হবে? সব যোগ করলে আমরা পাবো বিএসসি। সেটা হচ্ছে প্ল্যান ভ্যালু। আচ্ছা, এরপরে আমি পরে একটা লাইন ড্র করছি। অ্যাকচুয়াল কস্ট, সেকেন্ড ডেতে অ্যাকচুয়াল কস্ট কত হয়েছিল? 120। তাহলে আমি এখানে আঁকি, ধরি যে এটা 120, ঠিক আছে, এটা তো 150, 120। তাহলে এখানে সেকেন্ড ডে লাইনটা কোথায় হবে দেখেন, এই যে এই জায়গায়। তাহলে আমি যদি এখান থেকে ড্র করি, এটা হচ্ছে আমার কিসের? এই লাইনটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। আমি লিখে রাখলাম অ্যাকচুয়াল কস্ট। আচ্ছা, এবার আসি প্ল্যান ভ্যালু। প্ল্যান ভ্যালু কত সেকেন্ড ডেতে? আর্ন ভ্যালু। হ্যাঁ, রাইট, 150। তাহলে আমাদের এখানে হচ্ছে দেখেন এই জায়গাটা। সো আমরা অ্যাড করছি এটা। তাহলে এটা হচ্ছে আমাদের আর্ন ভ্যালু, দেখেছেন? তার মানে আমরা গ্রাফ থেকে যদি এখন আমাদেরকে বের করতে বলে যে আমাদের স্ট্যাটাস যেটা সেকেন্ড ডে, এখানে দেওয়া থাকবে এরকম লাইনটা ড্র করা থাকবে, যেটা হচ্ছে আপনার স্ট্যাটাস ডেট, ডেটা ডেট। সেই ডেটা ডেটে আপনাদের প্রজেক্টের অবস্থা কি? গ্রাফিক্যালি আমরা কি বুঝতে পারছি? আর্ন ভ্যালু কোথায় আছে? সবার উপরে কিন্তু আছে। আমাদের কস্ট ভেরিয়েন্সটা মনে আছে? কস্ট ভেরিয়েন্স মানে কি? আর্ন ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল কস্ট। কোন অংশটা? এই যে এই অংশটা, 40। এটা সিভি না? হ্যাঁ, তার মানে যে এখান থেকে আমরা বের করতে পারছি যে 150 থেকে অ্যাকচুয়াল কস্ট ছিল 120। তাহলে আমার তাহলে 30 যে ছিল আমাদের, 30 হচ্ছে আমাদের কস্ট ভেরিয়েন্স, পজিটিভ। আর তারপরে যদি আমরা বের করি ইয়াটা কি ছিল? শিডিউল ভেরিয়েন্স। আর্ন ভ্যালু থেকে কি বিয়োগ করতে হবে? প্ল্যান ভ্যালু। এটা আসলে আমাদের কি? শিডিউল ভেরিয়েন্স। সবাই বুঝতে পারছি? তাহলে এখানে আর্ন ভ্যালু যদি সবার উপরে থাকে তাহলে আমরা কি বুঝবো? এই প্রজেক্টের স্ট্যাটাস কি? হ্যাঁ, প্রজেক্টটা শিডিউল কস্ট দুই দিকেই ভালো। আর যদি গ্রাফটা উল্টা হতো যে প্ল্যান ভ্যালু সবার উপরে, তারপরে অ্যাকচুয়াল কস্ট, তারপর আর্ন ভ্যালু, এটা কিন্তু লাইনটা কোথায় যাবে তার উপর ডিপেন্ড করে কিন্তু পুরো স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যাবে। সো আপনারা যদি এটা বুঝে থাকেন তাহলে লাইনটা এখন যেখানে থাক না কেন আপনি বুঝতে পারবেন যে আসলে প্রজেক্টটার কি অবস্থা। ঠিক আছে, সো এটা আমি সেভ করে রাখছি এবং আমি ব্রেকের পরে এসে আপনাদের একটা এক্সারসাইজ দেবো, একটা গ্রাফ দিয়ে। সেটা থেকে আমরা দেখবো যে আপনারা বুঝতে পেরেছেন। ছবিটা কি ড্র হয়েছে তো? হ্যাঁ।
সবাই আমার ফিগারটা দেখতে পাচ্ছেন না? আর্ন ভ্যালু, প্ল্যান ভ্যালু এবং জি অ্যাকচুয়াল কস্ট। জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। ডেটা ডেটটা হচ্ছে আমাদের এই তারিখে। হ্যাঁ, তাহলে এখন তো বলেন দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা। এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট, উপরেরটা, নিচেরটা প্ল্যান ভ্যালু। আর্ন ভ্যালু কোথায় আছে? দিস লাইন। তাহলে এটা কি অবস্থা শিডিউল এবং কস্টের, ডেটা রেটে? দুইটারই তো মনে হয় যেহেতু সবার নিচে আর্ন ভ্যালু, দ্যাট মিনস আমি কস্টে বেশি বেশি স্পেন্ড করে ফেলছি, আর Right. আবার শিডিউলেও পিছায় আছে। ঠিক আছে, এখানে কিন্তু সবই নেগেটিভ আসবে, তাই না? আর্ন ভ্যালু সবচেয়ে কম ভ্যালু, আর্ন ভ্যালুর ভ্যালু সবচেয়ে কম, তাহলে দুইটাই নেগেটিভ আসবে। তার মানে কিন্তু আমরা কস্টেও খারাপ করতেছি, শিডিউলিং এও খারাপ করতেছি। ঠিক আছে, সেইটাই যে একটু হচ্ছে আপনাদের শিডিউল ভেরিয়েন্স, আর কস্ট ভেরিয়েন্সের অবস্থা আরো খারাপ, আরো অনেক বেশি। এবং এটার ইম্প্যাক্টটা খেয়াল করেছেন? এই যে এটা তো বিএসসি, তাই না? সব প্ল্যান ভ্যালুকে যোগ করলে আমরা বিএসসি পাই, কিউমুলেটিভ কস্ট। আর দেখেন ইটিসি, এই যে ডট ডট লাইন, এখানে দেখেন আমরা কিন্তু যে বিএসসি কি পারতেছি, বিএসসি তে যদি এইভাবে আমরা যেতে থাকি তাহলে কিন্তু আমাদের ম্যানেজমেন্ট রিজার্ভ, যে বিএসসি কে বলা হয় কস্ট বেস লাইন, ম্যানেজমেন্ট রিজার্ভের হেল্প নিতে হবে। ঠিক আছে, এবং আমাদের টাইমে কিন্তু এক্সিড হয়ে যাচ্ছে, টাইমে কিন্তু আমরা ঠিক টাইমে ডেলিভারি দিতে পারবো না। সো যাই হোক, ওটা পরে আমাদের আসলে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে, কিন্তু এই যে এখান থেকে বলবে যে আপনার প্রজেক্টের অবস্থাটা কি। আর একটা ফিগার আছে যেটা একটু দেখা দরকার, সেটা হচ্ছে টিসিপি এর একটা ভাই ফিগার আমি আছে। মাঝখানে হ্যাঁ, একটু বলো। জিজ্ঞেস করি, এই যে ডায়াগ্রামটা প্লট করেছেন, এগুলো কি কোনো টুল আছে নাকি যে ইজিলি আমরা ভ্যালুগুলো পুট করলে আসলে এইগুলো মানে জেনারেট করতে পারবো, নাকি এক্সেলে করে আমাদের নিজে থেকে বের করে নিতে হবে? হ্যাঁ, এটা এক্সেলে করতে পারবেন, আর যে সফটওয়্যার ইউজ করলে মাইক্রোসফট প্রজেক্টে যেমন এটা বিল্ট ইন করা যায়, ডেটা থাকলে অটোমেটিকলি সে জেনারেট হ্যাঁ। করে, আচ্ছা, অটোমেটিকলি জেনারেট করে। আপনারা যেটা ও। সফটওয়্যার নিচ্ছেন সেটা তো এটা থাকার কথা, অটোমেটিকলি জেনারেট করে। এটা আচ্ছা, অবশ্যই থ্যাংক ইউ। বেসলাইন করতে হবে এবং অ্যাকচুয়াল ডাটা ইনপুট থাকতে হবে, তাহলে আসলে সে রেজাল্ট দেখাতে পারবে যদি সফটওয়্যার ইউজ করেন। আর এক্সেলে তো এটা ইজিলি পারবেন, কারণ জাস্ট একটা এসকাব, আর এটা কিন্তু আমরা এসকাব বলি, তাই না? এসকাব বলি। জি, Alright. ওকে। আচ্ছা, এটা একটু ফিগারটা দেখা দরকার, এই যে এটা টিসিপিআই এর, দেখেন এটা হচ্ছে টিসিপিআই এর ফিগার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বেসলাইন প্ল্যান 1, যেটা মানে 1 থাকলে তো বেসলাইন। এবং যে আমি বলতেছিলাম না বিএসসি মাইনাস আর্ন ভ্যালু ফর্মুলা, যেটা এটা হচ্ছে রিমেনিং ওয়ার্ক, আর নিচেরটা হচ্ছে রিমেনিং ফান্ড। উপরেরটা কিন্তু সেম থাকে টিসিপিআই, আর নিচেরটা একবার হচ্ছে আপনি মেইন বাজেট দিয়ে করবেন, আর একবার হচ্ছে নতুন বাজেট দিয়ে করবেন, সেটা বিয়োগফল দিয়ে, সেটা হচ্ছে ফান্ড রিমেনিং। আর এখানে আমরা কি দেখছি দেখেন, যদি আমাদের নেগেটিভ থাকে সিপিআই, হ্যাঁ সিপিআই যদি নেগেটিভ থাকে তার মানে কি আমাদের কিন্তু বেশি টাকা লাগবে, নেগেটিভ যদি থাকে। তাহলে আমরা যদি আসলে ভালো করতে চাই কি করতে হবে, আমরা যদি আমাদের বাজেটের মধ্যে প্রজেক্টটা শেষ করতে চাই, এখানে কিন্তু নেগেটিভ অবস্থায় আছে, নেগেটিভ মানে নতুন যে ইএসি সেটা কিন্তু বাজেটের চেয়ে অনেক বেশি লাগবে। তো আমরা যদি বাজেটের মধ্যে করতে চাই তাহলে এটাকে আমাদের পারফরমেন্সটাকে বাড়ায় এই জায়গায় নিয়ে যেতে হবে, হ্যাঁ মোর দেন 1-এ যেতে হবে, তাহলে আসলে আপনি বাজেটের মধ্যে প্রচেষ্টা করতে পারবেন। ঠিক আছে, সেটা কিন্তু একটা ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের কি অবস্থা, আমাদের কারেন্ট সিপিআই এর কি অবস্থা। হ্যাঁ, যদি নেগেটিভ সাইডে আছে 1 এর নিচে, তার মানে কিন্তু আমাদের নতুন যে কস্ট বিএসসি সেটা বেশি লাগবে। কারণ এটাকে যদি আমরা বিএসসি এর মধ্যে শেষ করতে চাই তাহলে অবশ্যই পারফরমেন্সটাকে বাড়ায় এই জায়গায় নিয়ে যেতে হবে, যাতে আমরা বিএসসি এর মধ্যে কাজটাকে শেষ করতে পারি।